নমস্কার, আমি রক্তিম। তো আজকের এই ভিডিওটা আমি বইমেলা স্পেশাল ভিডিওই। তার কারণ বইমেলার সময় আমাদের মতন মানুষরা যারা বই নিয়ে একটু ভোকাল, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, তাদের কাছ থেকে একটা আমাদেরকে যারা ফলো করেন, সাবস্ক্রাইব করে রেখেছেন ইউটিউবে, ভিউয়ার, তাদের একটা মিনিমাম একটা এক্সপেকটেশন থাকে যে আমরা তাদেরকে বইমেলার আগে কিছু ভ্যালু অ্যাডিশন করতে পারবে এরকম কিছু ভিডিও তাদের জন্য বানাবো। তো এটা হচ্ছে সেরকমই একটা ভিডিও। এবং এই ভিডিওটায় বিভিন্ন জড়ে আমার যাদের লেখা ভালো লাগে সেই সমস্ত লেখকদের নাম এবং কারণটা খুব অল্প কথা আমি ব্যাখ্যা করতে করতে যাব। আশা করছি আপনাদের একটা ভালো ভিডিও আমি উপহার দেবো। এখানে একটা কথা বলি যে আপনি যিনি এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন, নিজের একটা নিজস্ব তালিকা রয়েছে ভালো লেখকদের। সেই তালিকা কিন্তু সবসময় সবার উপরে, ওটা আপনার তালিকা। কারণ বইমেলা থেকে বইটা আপনি কিনবেন এবং বাড়ি নিয়ে গিয়ে বইটা আপনি পড়বেন। আমার এই তালিকা হচ্ছে আপনার জন্য সেকেন্ডারি। এখান থেকে আপনি কিছু গাইডলাইন পেতে পারেন। কারণ আমি একজন পাঠক যে সস্তা ডেটায় ভিডিও বানাই, এই হচ্ছে ব্যাপার। আমি কী বা করতে পারি? আমি এটুকুই করতে পারি, আমি একটু আলো ফেলতে পারি। হয়তো এমন কোনো লেখকের নাম আপনি এই লিস্টে পেয়ে গেলেন যার কথা আপনি ভেবেও দেখেননি। হতে পারে আপনার একটু ভ্যালু অ্যাডিশন হলো। তো এইরকম একটা উদ্দেশ্য থেকে এই ভিডিওটা বানানো। এর বাইরে আর আমার কোনো উদ্দেশ্য নেই। আর আমার কী বা উদ্দেশ্য থাকতে পারে? আমার কী বা দেওয়ার থাকতে পারে? আমার দেওয়ার আর খুব একটা কিছু নেই। আমার করারও খুব একটা কিছু নেই এইসব ক্ষেত্রে। তো প্রথম যে ক্যাটেগরির দুজন লেখকের নাম বলবো আমি, সেই ক্যাটেগরিটাকে আমি বলছি মিসলেনিয়াস। মিসলেনিয়াস বলছি এই জন্যই, তার কারণ বাকি সমস্তগুলো ফিকশন, নন ফিকশন, অমুক তমুক করে আমি করতে পারলেও এইটাকে ঠিক আমি ক্যাটেগরিতে বাঁধতে পারিনি। তার মধ্যে প্রথম যে লেখকের নাম বলবো তিনি হচ্ছেন রাজা ভট্টাচার্য। তার দুটো জড়ের লেখার জন্য আমার তার লেখা ভালো লাগে। অনেক কিছুই লেখকরা করতে পারেন, কিন্তু আমি এখানে স্পেসিফিক কারণ বলে বলছি যে কেন আমি এই লিস্টে তাদের জায়গা দিয়েছি। এখানে একটা কথা বলি, আমি কিছুদিন আগে একটা ঘোষণা করেছিলাম আমি কোন কোন লেখকদের ফ্যান, তাদের নাম জানিয়ে ভিডিও বানাবো। আপাতত অনিবার্য কারণবশত সেই ভিডিও আসছে না। এটা কোনো ফ্যান ভিডিও নয়, এটা হচ্ছে মোটামুটি এই সমস্ত লেখকদের উপর আলো ফেলা। আপনারা দেখে নিন, আপনাদের লিস্টে এদের নাম না থাকলে জুড়তে পারেন, কিনতে পারেন, ভালো লাগবে। তো রাজা ভট্টাচার্য হচ্ছেন মানে মাইথোলজি নিয়ে এবং মূলত রামায়ণ নিয়ে। অবশ্য এখন উনি আস্তে আস্তে আয়ান ঘোষ বা এই ধরনের অনেক কিছু অ্যানাউন্সমেন্ট চলে আসছে, অথ সংকর্ষণ কথা, বলরাম টলরামেরও অ্যানাউন্সমেন্ট এসে মানে বইগুলোও বেরিয়ে গেছে। এছাড়া বাংলার নবজাগরণ অর্থাৎ রামমোহন, বিদ্যাসাগর, দ্বারকানাথ, এই পুরো বিষয়টাকে উনি লেখালেখির মধ্যে নিয়ে আসছেন। এবং এই মুহূর্তে নিয়মিত এই সমস্ত বিষয় বিটস অ্যান্ড পিসেস নয়, কেউ হয়তো একটা মহাভারত নিয়ে লিখলো, কেউ হয়তো রামায়ণ নিয়ে লিখলো, এরকম বিটস অ্যান্ড পিসেস নয়, নিয়মিত এই জিনিসটা করে যাচ্ছেন। আমার চোখে যতটুকু পড়েছে, কেউ কেউ বাদ পড়ে যেতে পারে, কারণ বুঝতেই পারছেন আমি মজা করে বলে থাকি এটা একটা আইপিএল। এখানে এত একটা বিরাট কর্মযজ্ঞ, এত লেখক, এত প্রকাশক, এত স্টল, সবারকে নজর রাখা খুব মুশকিল। আমার নজর এড়িয়ে যেতে পারে, কিন্তু আমার নজরে যতটুকু পড়েছে নিয়মিত এই দুটো জিনিস নিয়ে কাজ করে যাচ্ছেন কিন্তু রাজা ভট্টাচার্য স্যার। তো রাজা ভট্টাচার্য স্যারকে আমার এই লিস্টে মিসলেনিয়াস ক্যাটাগরিতে, আমি বুঝতে পারছি না কোন ক্যাটাগরিতে রাখবো, তাই মিসলেনিয়াস ক্যাটাগরিতে সবার আগে রাজা স্যারকে আমি এখানে মেনশন করলাম। তো রাজা স্যারের কথা ভেবে দেখতে পারেন, স্টার লেখক, বেশিরভাগ হয়তো জানেন, তবুও মেনশন করলাম। দ্বিতীয়, ইনার আমি প্রচণ্ড বড় রকমের ভক্ত। সোশ্যাল মিডিয়াতেও এনাকে আমি ফলো করি এবং জেনারেলি কোনো কিছু নিয়ে খুব বেশি রিয়াক্টিভ উনি নন, কোনোভাবেই প্রতিক্রিয়া খুব বেশি দেন না। কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্য আমি ইনার ফ্যান নই। আমি ইনার ফ্যান এমন একটা কারণে, আমি ওনাকে একবার বলেওছিলাম যে একটা বিষয় নিয়ে আপনি উপন্যাস লিখতে পারেন, কারণ আমি মনে করি এই মুহূর্তে বাংলা সাহিত্যে ওই ধরনের বিষয় নিয়ে উপন্যাস লেখা যদি কারো স্কিল এবং পড়াশোনা থেকে থাকে তো এই লেখিকার রয়েছে। তিনি আনন্দ গোষ্ঠীর লেখিকা মৈত্রী রায়মৌলিক। খুব শিগগিরই, বইমেলার আগেই, মৈত্রী রায়মৌলিকের আরও একটা বইয়ের ইন্ডিভিজুয়াল ভিডিও নিয়ে আমি আসবো, রিভিউ ভিডিও। এবং আমার ভীষণ পছন্দের লেখিকা, একজন আদর্শ বিদগ্ধ লেখিকা বা বিদগ্ধ মানুষ বলতে যেটা বোঝায়, মৈত্রী রায়মৌলিকের সোশ্যাল মিডিয়া এবং বই পড়লে আমার ঠিক সেম ফিলিং হয়। তো মৈত্রী রায়মৌলিক, আপনারা যারা এই মুহূর্তে এই ভিডিওটা আমার দেখছেন তাদের সকলকে বলছি, মৈত্রী রায়মৌলিকের বই যদি আপনারা পড়েন কেউ কিন্তু হতাশ হবেন না। কারণ পড়লেই বুঝতে পারবেন কতটা পড়াশোনা, কতটা ডেপথে গিয়ে একটা সাবজেক্টকে বুঝে তারপর তিনি উপন্যাস লেখেন। মৈত্রী রায়মৌলিক মিসলেনিয়াস ক্যাটাগরিতে আমার দ্বিতীয় চয়েস। মিসলেনিয়াস শেষ হয়ে গেল, পরেরটায় চলে যাব, প্রেমের লেখা। প্রেমের লেখায় প্রথমজন হচ্ছেন আনন্দ গোষ্ঠীর লেখক। বলা হয় ইনি নাকি মূলত কলেজ স্টুডেন্ট বা এই সমস্ত মানুষদের জন্য বা পাঠকদের জন্য লেখেন।
তো এখন ওনার প্রেমের লেখাগুলো কতটা উচ্চ মানের সে তো আমার পক্ষে বলা খুব মুশকিল, সবকটা পড়েও দেখিনি। তবে হ্যাঁ, শূন্যপথের মল্লিকা মাইন্ড ব্লোয়িং, এটা নিয়ে কোনো ডাউট নেই। তো সরঞ্জিৎ চক্রবর্তী এই লিস্টে জায়গা পাচ্ছেন, এবং আনন্দ পাবলিশার্সের এখনকার সময় একমাত্র ক্রাউড পুলার লেখক হচ্ছেন সরঞ্জিৎ চক্রবর্তী, এবং তার সেন্টেন্সের মধ্যে যে ধোঁয়াশাটা রয়েছে, যে মিস্টিক ব্যাপারটা রয়েছে, সেটা নিয়ে কোথাও কোনো আমার মধ্যে কনফিউশন নেই। অটোমেটিকভাবে তিনি আমার এই লিস্টে জায়গা করে নিচ্ছেন, সরঞ্জিৎ চক্রবর্তী। আর দ্বিতীয়জন, তার বেশ কিছু প্রেমের লেখা আমি বিভিন্ন পুজোবার্ষিক এদিক ওদিক পড়েছি, এখনও বই কিনে পড়া হয়নি, এবং মফস্বলটাকে কার্যত ছবির মতো আঁকতে পারেন নিজের লেখার মাধ্যমে, তিনি হচ্ছেন জয়দীপ চক্রবর্তী। এই দুই চক্রবর্তী প্রেমের লেখার ক্ষেত্রে আমি মেনশন করলাম, এই দুজনকেই আপনারা প্রেমের ক্ষেত্রে অবশ্যই দেখতে পারেন, ভালো লাগবে। যাদের প্রেম এই জটটাকে ভালো লাগে তাদের ভালো লাগবে। এবং আমি বারবার এক কথা বলতেও চাই না, যেহেতু আমি একটু মানে খুনোখুনি এগুলোর থেকে বাইরে রয়েছি, তাই গত এক বছর আমি প্রেম এগুলোকে অনেক বেশি এক্সপ্লোর করেছি, তাই এই দুজনকে কিন্তু আমি বলছি, মেনশন করছি, এই দুজনেরটা আপনারা ট্রাই করতে পারেন, ভালো লাগবে। চলে যাব থ্রিলারের দিকে। থ্রিলারের দিকে যাওয়ার জন্য আমি প্রথম যে লেখকের নাম বলবো, তিনি হচ্ছেন এই মুহূর্তে বাংলায় সাইফাইয়ের বা সাইফাই থ্রিলার, অনিলিখা, এই সমস্ত কিছুতে যিনি মার্কেট লিডার, তিনি হচ্ছেন অভিজ্ঞান রায়চৌধুরী। কিন্তু অভিজ্ঞান রায়চৌধুরী নয়, আমি একজন নতুন লেখকের কথা বলবো, তুলনায় অনেক কম বয়সী লেখকের কথা বলবো। এই কম বয়সী নিয়ে আমার একটা মতামত আছে, সেটা আমি একটু পরে বলছি ভিডিওতে। যিনি আমি মনে করছি বাংলায় অভিজ্ঞান রায়চৌধুরীর যোগ্য উত্তরসূরি, তিনি হচ্ছেন হিমযুগ খ্যাত লেখক সিদ্ধার্থ পাল। ওনার মতো সাইফাই কনসেপ্টে বড় উপন্যাস লেখার স্কিল আমি অভিজ্ঞান রায়চৌধুরীর পরে একমাত্র সিদ্ধার্থ পালের মধ্যে দেখেছি। সিদ্ধার্থ পাল হচ্ছে আমার ডার্ক হর্স। সিদ্ধার্থ পাল পরের 5 বছরে একটা সাংঘাতিক জায়গায় গিয়ে পৌঁছতে চলেছে, এটা নিয়ে আমার মধ্যে কোথাও কোনো দ্বিধা বা সংশয় নেই। তো লেখক সিদ্ধার্থ পাল, থ্রিলারের প্রথমেই আমি সিদ্ধার্থ পালকে মেনশন করব, এবং আরও স্পেসিফিক্যালি সাইফাই থ্রিলারে। তবে উনি গোয়েন্দাও লিখছেন, প্রাইভেট ডিটেকটিভ লিখছেন, বুকলুক থেকে ওনার বই এসে গেছে, সেটা আপনারা দেখতে পারেন। কিন্তু আমি আগেই বলেছি যে আমার এই ভিডিওতে আমি স্পেসিফিক কারণে সবাইকে জায়গা দিয়েছি, কারণগুলো বলে দেবো। এর পরেরটা হচ্ছে স্লো বার্ন, সেন্টেন্স ভালো এবং খুব সুন্দর প্লট, এবং তাড়াহুড়ো নেই। এভরি অল্টারনেট বইমেলা একটা একটা করে বই আসছে ওনার তনয়া সিরিজের, শেষ মৃত পাখি, নৈশ অপেরা, সাক্ষ্যজিৎ ভট্টাচার্য, অটোমেটিক্যালি আমার এইখানে জায়গা করে নিচ্ছেন। থ্রিলারের ক্ষেত্রে সিদ্ধার্থ পাল, সাক্ষ্যজিৎ ভট্টাচার্য হয়ে গেল, ধীরে ধীরে এগিয়ে যাব। 3 নম্বর নাম, এবং 3 নম্বর নাম হচ্ছেন এমন একজন লেখক যিনি হচ্ছেন একজন ভালো প্লেয়ার এবং চোট না পাওয়া অ্যাভেলেবেল প্লেয়ার। অর্থাৎ দেখুন, আপনাকে ভালো প্লেয়ার হলেই হবে না, আপনি যদি সিরিজ আফটার সিরিজ চোট পেয়ে মাঠের বাইরে থাকেন, ওই প্লেয়ার দিয়ে কী হবে? কোনো লাভ নেই। তার মানে আপনাকে অ্যাভেলেবেল হতে হবে, ভালো হতে হবে, আপনাকে অ্যাভেলেবেলও হতে হবে। সেই ভালো এবং অ্যাভেলেবেল এই দুটো এক জায়গায় হচ্ছে লেখক কৌশিক দাস। কৌশিক দাসকে নিয়ে আগামী বইমেলায় একটা ব্যাং হতে চলেছে। ওনার অনেকগুলো বই নতুনভাবে মানে প্রথমবারের জন্য বইমেলায় যেতে চলেছে। তার মধ্যে বেশ কিছু বই শপিজেনের রয়েছে, আরও অন্যান্য পাবলিশারের রয়েছে, এবং কৌশিক দাস বর্তমানে অ্যাভেলেবেল এবং ভালো এই দুটোর এক কোয়ালিটি এবং কোয়ান্টিটি এই দুটো এক জায়গায় করতে পেরেছেন, এরকম একজন লেখক যদি আমি আইডেন্টিফাই করে থাকি, তো তিনি হচ্ছেন লেখক কৌশিক দাস। আমার এই ভিডিওতে আমি বই মেনশন করতে পারছি না, তার কারণ ভিডিও আরও বড় হয়ে যেতে পারে, তাই বই আমার পক্ষে মেনশন করা সম্ভব হচ্ছে না। বইগুলো আপনারা একটু দেখে নেবেন, বেশিরভাগ লেখক সোশ্যাল মিডিয়া অ্যাভেলেবেল আছে, আমি সোশ্যাল মিডিয়ায় আছি। আমাকে ইনবক্স করলে আমার পেজের লিঙ্ক তো সবসময় দেওয়া থাকে সব ভিডিওর ডেসক্রিপশনে, আমি হয়তো সাধ্যমতো চেষ্টা করবো, কারণ বই দিলে এই ভিডিওটা প্রায় 40-45 মিনিটের ভিডিও হয়ে যাবে। আমি জানি না সেই ভিডিও কতটা কি দেখবে লোকে, তাই বই মেনশন করছি না। কিন্তু কৌশিক দাস আপনারা এক্সপ্লোর করুন, পেয়ে যাবেন, যে বই পড়া নেই কিনুন, পেয়ে যাবেন, হতাশ হবেন না। কৌশিক দাস হচ্ছেন কোয়ালিটি এবং কোয়ান্টিটি একসঙ্গে মেনটেন করা এমন একজন লেখক থ্রিলারের ক্ষেত্রে, কৌশিক দাস। এরপরে পরপর 3 জনের নাম বলবো, 3 জনেই স্টার লেখক। তাদের মধ্যে একজন হচ্ছেন কনফ্লিক্ট ক্রিয়েশনের রাজা হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, নতুন করে বলার কিছু নেই, আপনারা সকলেই চেনেন। দ্বিতীয়জন হচ্ছেন মেডিকেল থ্রিলারে আমার জন্য শেষ কথা, ইন্দ্রনীল সান্যাল, দেখে নিতে পারেন, পপুলার লেখক, নামী লেখক। আর থার্ড হচ্ছেন যিনি কখনো নিজেকে রিপিট করেন না, যার দুটো সিরিজ কখনো এক হয় না, বুধদা এবং নীল চ্যাটার্জির স্রষ্টা, জয়দেব সরকার, উমাশঙ্কর চৌবের স্রষ্টা, সৈকত মুখোপাধ্যায় স্যার। এই 3 জনকে আপনারা দেখতে পারেন। তো থ্রিলার শেষ হয়ে গেল, এরপর আসবে নন ফিকশন। নন ফিকশনে কিছু কিছু লেখক আছে যাদের একটা দুটো করে বই পড়েছি, কিন্তু সেগুলোই যথেষ্ট ভালো। তার মধ্যে সোমনাথ সেনগুপ্ত এবং বিভাস রায়চৌধুরী অগ্রগণ্য।
এই দুজন লেখকের যা যা নন ফিকশন আমি পড়েছি, বুঝতে পেরেছি যথেষ্ট পড়াশোনা করে, এবং লেখার মধ্যে সেই মাখো যে ব্যাপারটা, এখানে একটা কথা বলা দরকার আছে, আমি কিন্তু গল্পের বই পড়ি মূলত বিনোদনের জন্য, জ্ঞান অর্জনের জন্য নয়। কারণ এটা আমার কাছে খুব ক্লিয়ার, যদি জ্ঞান অর্জনের জন্য আমায় কিছু পড়াশুনো করতে হয়, সেক্ষেত্রে আমি আমার এরিয়া অফ ইন্টারেস্টে গুগল স্কলার থেকে ডাউনলোড করে কিছু রিসার্চ পেপার পড়বো, আমি কেন গল্পের বই পড়তে যাব? সুতরাং বিনোদন ফ্যাক্টর, এটা আমার কাছে খুব ক্লিয়ার, মাথার মধ্যে ক্রিস্টাল ক্লিয়ার, যে বিনোদন এন্টারটেনমেন্ট ফ্যাক্টরটা কিন্তু আমার জন্য একটা টপ প্রায়োরিটি। লেখক সোমনাথ সেনগুপ্ত এবং লেখক বিভাস রায়চৌধুরী তাদের নন ফিকশনে আমাকে সেই বিনোদনটা দিতে পারেন। এছাড়া রয়েছে রজত পাল এবং কাজল ভট্টাচার্য, এরা দুজনেই ইতিহাস নিয়ে লেখেন, কিন্তু দুজনের ইতিহাসের জায়গাগুলো একটু একটু আলাদা। এবং কাজল স্যারের সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারি সম্ভবত উনি ইতিহাসেরই ছাত্র। এদের দুজনের লেখা আমার খুব ভালো লাগে, তো এই দুজনের নন ফিকশন আপনারা দেখতে পারেন। এবং শেষ, লাস্ট বাট নট দ্য লিস্ট, যার আমি সারা জীবন ভক্ত থাকবো, তিনি হচ্ছেন রাজনৈতিক নন ফিকশন লেখক। যদিও সেই ফুলের দলের পর তার লেখা অনেকটাই কম, কেন কম সে বিষয়ে জানলেও ইভেন ইফ আই নো আই উড নট লাইক টু টক অন দ্য সেম, লেখক অভিক মুখোপাধ্যায়। অভিক মুখোপাধ্যায় আমার সর্বকালের সেরা নন ফিকশন লেখকদের জায়গায় ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন। এবার যদি খুব বেশি ডিসঅ্যাপয়েন্টেড না হই, আমি সারা জীবন অভিক মুখোপাধ্যায়ের ভক্ত থেকে যাব, তার বই, তার রাজনৈতিক নন ফিকশনের ভক্ত থেকে যাব। শেষ করব যে জটটা দিয়ে, সেটা হচ্ছে গোয়েন্দা গল্প। আইডিয়ালি ক্রাইম কনস্পিরেসি ইনভেস্টিগেশনের সে বহুচর্চিত থিওরিটা থ্রিলারেও আছে, তবু আমি থ্রিলার থেকে গোয়েন্দাটাকে একটু আলাদা করলাম। গোয়েন্দা হচ্ছে একটা চরিত্র থাকে যে বেসিক্যালি ইনভেস্টিগেশনটা করে, তো সেই জন্য একটু আলাদা করলাম। অবশ্য সেই দিক থেকে ভাবতে গেলে সাক্ষ্যজিৎ ভট্টাচার্য তনয়া সিরিজ আবার গোয়েন্দা বলা যেতে পারে, অবশ্য সেক্ষেত্রে মানে চরিত্রটা গোয়েন্দা ঠিক না, সাংবাদিক, ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট। গোয়েন্দা গল্প, গোয়েন্দা গল্পে বৈঠকি গোয়েন্দায় এখনকার সময়ের লেটেস্ট সেন্সেশন এবং আগামী দিনে সিদ্ধার্থ পালের মতনই আগামী 5 বছরে দুর্দান্ত জায়গায় যেতে চলেছেন লেখক সোমদাস স্রষ্টা, লেখক দীপ মাহান্তি। দীপ মাহান্তির ওপর কোনো কথা হবে না, ছবির মতো বর্ণনা এবং তার 4 দেওয়ালের অন্তরালে এবারও প্ল্যাটফর্ম পুজো বার্ষিকীতে পড়ে আমি মুগ্ধ। দীপ মাহান্তি পরের 5 বছরে খুব ভালো জায়গায় চলে যাবে। একজন লেখককে নাম বলা বাকি রয়েছে, কিন্তু সেই একজন লেখকের নাম বলার আগে আমি আপনাদের দুটো কথা বলবো। সেই দুটো কথা হচ্ছে, আপনার যা বই কিনবেন তার মধ্যে 20% অন্তত এখনকার কম বয়সী লেখকদের বই কিনুন। এটা একজন ইউটিউবার হিসেবে আমার অনুরোধ। আমি অনুরোধ ছাড়া কিছু করতে চাই না, পারি না, করতে চাইও না, তখন আমি ফ্যাসিস্ট নই। আমার চিন্তাভাবনা কারোর ওপর চাপিয়ে দেওয়া আমার কাজ নয়, কিন্তু এটা আমার অনুরোধ যে আপনারা ভেবে দেখুন, যাদের বয়স 35 থেকে 45-এর মধ্যে আছে, এই কম বয়সীদের জন্য যদি আমরা পাঠকরা এগিয়ে না যাই, তাহলে শুধু বয়স্ক দিয়ে কি একটা সিস্টেম চলতে পারে? আমার জানা নেই সেটা চলতে পারে কিনা। তাই আপনার বইয়ের র্যাকের, আপনার উইশ লিস্টের 20% আপনি 10টা বই কিনলে 2টো বই অন্তত কম বয়সী নতুন লেখকদের কিনুন। এবং এটা অ্যাজিউম করবেন না কখনো যে নতুনরা খারাপ হয়, এটা কখনো অ্যাজিউম করবেন না। নতুনরাও আপনাকে মুগ্ধ করার ক্ষমতা রাখে, এবং আগামী দিনে পাঠকদের সাপোর্ট পেলে, আমাদের সাপোর্ট পেলে, এরা কিন্তু আরও ভালো করবে। শেষ লেখকের কথা বলবো, তার বিষয়ে বলার আগে একটা কথা বলি, আগামীতে এই জ্বরে আরও ভালো কাজ হবে, আরও ভালো লেখক আসবে, তাদের প্রশংসা আমি রক্তিম সরকার ভিডিওতে বসে করব, আপনারা চ্যানেলে দেখতে পাবেন। কোথাও কোনো কনফিউশন নেই এটা নিয়ে। উনি কেমন লেখক সেই চর্চা বা আলোচনার জন্য এই ভিডিও নয়, এই ভিডিও শুধুমাত্র আমি সেই সমস্ত লেখকের নাম বলে দেবো যাদের ওপর আমি আলো ফেলছি। বইমেলার আগে আমি চাই যাদের কথা অ্যাটলিস্ট আপনার মাথায় থাকুক, অ্যাটলিস্ট আপনি 1 সেকেন্ডের জন্য হলেও ভাবুন। কারোর সাহিত্য কীর্তি বা সাহিত্য ক্ষমতাকে বিশ্লেষণ করার যোগ্যতাও আমার নেই, আর সেটা উদ্দেশ্য এই ভিডিও নয়। কিন্তু মনে রাখবেন, আমি নিজে বিরাট বড় মহেন্দ্র সিং ধোনির ফ্যান হওয়ার পরেও কপিল দেব তার এক্স হ্যান্ডেলে যেটা লিখতে পারেন, ইন্ডিয়াস ফার্স্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ক্যাপ্টেন, এই কথাটা আগামী দিনে যত ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ক্যাপ্টেন আসুক কেউ লিখতে পারবে না। কেন? তার কারণ কপিল দেবের কাছ থেকে ওই খ্যাতিটা কেউ ছিনিয়ে নিতে পারবে না। কপিল দেব হচ্ছে ভারতবর্ষের প্রথম বিশ্বজয়ী অধিনায়ক। আমি নিজে মহেন্দ্র সিং ধোনির ফ্যান, কিন্তু তারপরেও বলছি এই জিনিসটা কেউ ছিনিয়ে নিতে পারবে না। সাহিত্যিক হিসাবে কতটা উচ্চমানের সাহিত্যিক, আগামী দিনে তাকে নিয়ে কত হইচই হবে, এ ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না। কিন্তু আমি এটুকু বলতে পারি যে পুলিশ ফিকশনে বই পাড়াতে হইচই ফেলে দেওয়া, ভাইবস তৈরি করা, হাইপ তৈরি করার যদি কৃতিত্ব প্রথম যার মধ্যে ছিল, সেটা হচ্ছে লেখক দীপচক্র। এই কৃতিত্ব দীপচক্র থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না।
ভালো লেখা আরও আসবে, আরও লেখক আসবেন, নতুন নতুন লেখকরা আসবেন, তারা অনেক কিছু করবেন, কোথাও ডাউট নেই। কিন্তু পাঠকদের মনের মধ্যে টিপচক্রর যে জায়গাটা রয়েছে, যে প্রথমবার স্যার আপনি এইটা যে একটা জ্বর হতে পারে, এটাকে যে এক্সপ্লোর করা যেতে পারে এবং প্রসেস প্রপারলি মেনটেন করে যে একটা লেখা যেতে পারে, এই জিনিসটা স্যার আপনিই প্রথম দেখিয়েছেন। তাই আপনার যে জায়গা পাঠকদের মনে, সেই জায়গাটা কপিল দেবের মতো কেউ ছিনিয়ে নিতে পারবে না। তো লেখক দীপচক্র গোয়েন্দা গল্পে এবং আমার ভিডিওর শেষ নাম হিসাবে আমি জুড়ে আমার এই ভিডিওটা শেষ করছি। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।